রাতে রাতে সবাইকে মোহনাজ ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালে আমি মা আর বোন তিনজনে মিলে চা খেতে বসে পড়েছিলাম। আজকে সেরকম কোনো কিছু ফিক্স ছিল না, কিন্তু তারপরেও অন্য একটা সাডেন এখন সময় হচ্ছে গিয়ে মোটামুটি 6টা। আর তো এখনও বোন আসেনি। বোন এসে গেলে আমাদের এক জায়গায় বেরোনোর প্ল্যান রয়েছে। আর মা আজকে গেছে একটা রিলেটিভ, মানে একজন রিলেটিভের বাড়িতে, সেখানে পুজো আছে। মা আর কাকিমারা গেছে, ওই জন্য আজকে আমরা বাড়িতে আমি, বোন আর বাবাই আছি। আর আমরা রাতের বেলা বেরোবো। আর আসবো হচ্ছে কি আমরা হয়তো কালকে। ঠিক আছে? তো আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি বা কিসের জন্য যাচ্ছি, সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পারবে। আর আমার চুলে শ্যাম্পু হয়ে গেছে, শ্যাম্পু আমি করে নিয়েছি। আর এখনও রেডি হইনি, রেডি হই তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। ঠিক করি যে একটু বেরোবো, সেই কারণেই এত সব জোগাড়জাত। বিকেলবেলায় আমি শ্যাম্পু করেছি, যে শ্যাম্পু করাটাই আমার জন্য সব থেকে গন্ডগোল হয়ে গেছে। শ্যাম্পু ট্যাম্পু করে নেওয়ার পর গলার আমি চেনটা খুলে নিয়েছিলাম, কারণ যেখানে আমরা যেতে চলেছি সেখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। রিং আমি সব খুলেই নিয়েছিলাম, কারণ ওখানে ভিড়, অস্বাভাবিক ভিড় হয়। তো যাই হোক, বোন ঠোন চলে আসার পরে, বোন আজকে অফিস থেকে এসেছিলো প্রায় 8টা নাগাদ। তারপরে চলে আসার পরে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা বেরিয়েছিলাম, কিন্তু আমরা যেখানে ঘুরতে যাব তার উদ্দেশ্যে। আমরা টোটো করে ফার্স্টে এসে পড়েছিলাম আমাদের বাঁশবেড়িয়া স্টেশনে। সেখানে আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে আমি, বাচ্চি, দিয়া, সমীর, এই বোনটা আর কাকিমা। আমরা এই 6জন মিলেই ঘুরতে যাব বলে ঠিক করেছিল, কারণ তার আগে অন্য সবাইকার অনেক রকমভাবে প্ল্যান হয়েছিল, অন্য কেউ কেউ যাওয়ার, বাট সেগুলো কিন্তু হয়ে ওঠেনি। আলটিমেটলি আমরা গেছিলাম এই 6জন মিলে। এবার নেমে দেখছি এইখানকার স্টেশনের এই হাল, মানে প্ল্যাটফর্মের এই অবস্থা। আমরা দেখে কিন্তু খুবই ভয় পাচ্ছিলাম যে কী হতে চলেছে। বাট কী হতে চলেছে তখন আর ভয় পেয়ে কোনো লাভ ছিল না, কারণ স্টেশনে নামার পরে তুমি না এগোলেও মোটামুটি ভিড় তোমাকে ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে নামিয়েই দেবে তাদের যতটা দূর যেখানে যাওয়ার। তো নামার পরে এই দেখো, নেমেই ফার্স্ট স্টেশন থেকে নেমেই আমরা ঠাকুর দেখতে যাব বলে নেমেছি, আর এই হালে আমরা পৌঁছেছি। মানে ঠেলতে ঠেলতে আমাদের এখানে নিয়ে চলে আসা হয়েছে। আর এখান থেকে সব এক 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 করে আমরা এক একটা মূর্তি, এক একটা প্যান্ডেল দেখবার জন্য এগোচ্ছিলাম। জায়গাটা হচ্ছে কি চন্দননগর, যেটা হচ্ছে গিয়ে আমার বাবার মামার বাড়ি। ঠিক আছে? সেখানে আমরা চাইলে আমরা ওখান থেকেও দেখতে পারতাম, বাট সেখানে যেহেতু মানে আমাদের সমবয়সী কেউ নেই, ওই জন্য আমরা সেখানে আর যাই না। নিজেদের মতন করে বন্ধুবান্ধবরা হোক বা ফ্যামিলির লোকজন হোক, সবাই মিলে আমরা ঠাকুর দেখতে গেছিলাম এইবার। এর আগেও একবার গেছিলাম বটে, তখন আমরা বোনেরা মিলে গেছিলাম। তখন এতটা ভিড় আমরা পাইনি, কারণ তখন তার পরের দিন সানডে ছিল না। আর এই দিনটা হচ্ছে গিয়ে স্যাটারডে। তারপরে সানডেটা পাওয়ার জন্য ম্যাক্সিমাম লোকে কিন্তু স্যাটারডেটাকেই চুজ করেছিল ঘুরতে যাওয়ার জন্য, যেটা ডেফিনেটলি আমরাও সেই কারণেই গেছিলাম, কারণ বোনের সানডেতে ছুটি ছিল। তো ভেবেছিলাম যে সানডেতে ঘুরে এলে, তাহলে এই স্যাটারডেতে ঘুরে এলে সানডেতে ও একটু বাড়িতে রেস্ট নিতে পারবে। তো যেমন ভাবা তেমন কাজ, সেই ভেবেই আমরা বেরিয়েছিলাম। বাট বেরিয়েছিলাম, কিন্তু যা এখানে ভিড় পেয়েছি আমাদের খুব হালত খারাপ হয়ে গেছিলো। এখানকার এক একটা মূর্তিগুলো তোমরা সবাই জানো, মানে ম্যাক্সিমাম যারা আমার ভিডিও দেখে তারা তো মোটামুটি সবাই জানবেই, কারণ চন্দননগরের জগদ্ধাত্রী পূজা খুব ফেমাস। সেখানে মূর্তি যত বড় বড় মূর্তি হয়, প্যান্ডেলও সেখানে কিন্তু অনেক বড় বড় হয়। লাইটিংয়ের তো কোনো কথাই হবে না, জগৎ বিখ্যাত চন্দননগরের লাইটিং। তো সেগুলোই দেখবার জন্য দিনের বেলা চাইলেও আমরা যেতে পারতাম, বাট দিনের বেলায় আমরা যাইনি, কারণ দিনের বেলায় তো লাইটিংগুলো বোঝা যায় না, আর লাইটিং ছাড়া কিন্তু প্যান্ডেল কিন্তু একদমই অসম্পূর্ণ থাকে। ওই জন্য অনেক ভেবে চিন্তে আমরা ভাবলাম যে চলো যাই। আর অন্যবারও তো আমার সময় হয় না, এবছর বিয়ের পর ফার্স্ট টাইম আমি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়েছিলাম এদের সাথে। অনেক বছর আগে, বিয়ের অনেক বছর আগে একবার গেছি, মানে বিয়ের আগে তো কয়েকবারই যাওয়া হয়েছে। ওখানে আমি, আমার ছোটো পিসির বাড়িও আছে, সেখান থেকেও আমি জগদ্ধাত্রী পুজো ওখানে করে দেখেছি। তারপরে বাবার মামার বাড়িও ওখানে, তখন পিসি টিসিরা সবাই মিলে গিয়ে ওখানে দেখেছি। বাচ্চাবেলায় তো প্রায় প্রতি বছরই যাওয়া হতো। তো কিন্তু বড় হয়ে, মানে বিয়ে হয়ে যাওয়ার পরে আমার এটা ফার্স্ট টাইম যখন আমি এখানে এরকম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছি, তারপরে আবার রাতে।
এত ভিড় ঠেলে। অন্যবার আমি অ্যাভয়েড করতে চাইলেও করে দিই যে না, এই পুজো পড়ছে আমাদের, কার্তিক পুজো ব্যাক টু ব্যাক। বাট এবছর হয়েছিল কি, যে কার্তিক পুজোর অনেক কদিন আগেই জগদ্ধাত্রী পুজোটা হয়ে গেছিলো। আর জগদ্ধাত্রী পুজোটা আগে হয়ে যাওয়ার মানে সবাই জগদ্ধাত্রী ঠাকুরটাকেও দেখতে যেতে পারে, আর আমাদের কার্তিক পুজোটাও একটু জমজমাট ভালো হয়। লাইটিংগুলো ডিভাইড হয় না, লাইটিংগুলো এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে ওখানে যেতে পারে। তো এখানে জগদ্ধাত্রী পুজোর এইসব প্যান্ডেলগুলো দেখছিলাম, আর আমরা বলছিলাম যে কোনটা আবার ওখানে হবে, আমাদের ওখানে হবে। কারণ সবাইকার একটা আলাদা রকম এক্সাইটমেন্ট থাকে আলাদা আলাদা জায়গায়। কোথাও দুর্গা পুজো, কোথাও জগদ্ধাত্রী পুজো, কোথাও কালী পুজো। ঠিক ঠিক তেমনই আমাদের ওখানে কার্তিক পুজো। তো জগদ্ধাত্রী পুজো দেখতে এসে আমরা এটাই ভাবছিলাম, আজকে তো অষ্টমী, আর 2 দিন পরে এখানে শেষ হয়ে গেলে আমাদের ওখানে কার্তিক পুজো শুরু হবে। আমাদের ওখানে কার্তিক পুজো তো বাঁশবেড়িয়ার অনেকটা মানে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো ফেমাস। তো সেরকম আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম আর সব ঠাকুরগুলো দেখছিলাম। দেখলেই বুঝতেই পারছো যে কী পরিমাণে এখানে ভিড় হয়েছিল, যেখানে ঠাকুর দেখাটা খুব কঠিন। আমরা অ্যাপ্রক্সিমেট 9:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম বলতে গেলে। তারপরের দিন আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 7:30 বেজে গেছিলো। তার মানে বুঝতে পারছো অতগুলো ঘন্টা আমরা কনস্ট্যান্ট হেঁটে নয় দাঁড়িয়ে। বসা হয়নি বলাটা ভুল হবে, বসাও যদি পুরো রাতে যদি বসার সময় যদি আমাকে বলা হয় যে কতটুকু বসতে পেরেছো, তো খুব বেশি হলে 20-25 মিনিট আমাদের বসা হয়েছিল। মানে একটু 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 করে, কারণ বেশিক্ষণ সময় বসলে কিন্তু আর হাঁটাটা পসিবল হতো না, তখন পা একদম ধরে যেত। ওই জন্য আমরা বসাটাকে অ্যাভয়েডই করছিলাম, বিশেষ করে আমি। আমাদের এমনি ব্যথা ট্যাথা পায়ে হয়নি বটে, কিন্তু পায়ের হালত কিন্তু একদম খারাপ হয়ে গেছিলো। আর ওই আরেকটা যে বোন গেছিলো সে তো লিটারালি কান্নাকাটি করবে এরকম একটা ব্যাপার, কারণ সে তো অনেকটা ছোটো মানুষ। তো সে তার দাদার ভয়েতে বলতেও পারছে না যে না আমি আর যাবো না, কারণ সে জেদ করেই এসেছিলো। তাকে বোঝানো হয়েছিল যে ওখানে কিন্তু অনেক হাঁটতে হবে। আর আমি তো মানে না পেরে আমার কোনো উপায় ছিল না, না আসবো যদি বলি তাহলে তো বাবা দিয়া আর বাচ্চি দুজন মিলে আমার মনে হাতে করে মাথা কাটবে, এরকম একটা ব্যাপার করতো। ওই ভয়তে ভয়তে আমি বললাম চলো আছি যখন চলো দেখাই যাক। তারপরে তো কার্তিক পুজোর 2-4টে দিন মাঝখানে সময় পেয়েই যাব, খুব একটা অসুবিধা হবে না। এই বলে বুকের সাহস অনেকটা জমিয়ে আমি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এখানে এসেছিলাম। সত্যি কথা বলতে এসেছিলাম মানে একটু দোনো করেই, যে দূর এতটা হাঁটা, কিন্তু এসে কিন্তু আমি নিরাশ হইনি। এসে কিন্তু এত সুন্দর সুন্দর প্রতিমা দেখতে পেয়েছি, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইটিং, যেগুলো দেখে না মানে অতটা কষ্ট সব কিছু মনে হচ্ছিলো যে না, বিফলে কিছু যায়নি, সব কিছু মানে একদম ঠিক। যে কষ্ট হয়েছে বটে, কিন্তু সেটা উসুল হয়ে গেছে আমাদের ঠাকুর দেখে, লাইটিং দেখে, এখানে এত ভিড়, এত লোকজন, আর একদম মনেই হয়নি যে সারাটা রাত আমাদের হাঁটতে হাঁটতে কী করে কেটে গেল। প্রতিটা জায়গাতে এরকম ভিড়, কখনো কখনো আমরা এগিয়ে আসছি, একটুখানি যদি অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সবাই হারিয়ে যাবে। তো সেই জন্যই আমাদের বলাই ছিল যে 2জন করে হাঁটবে, যাতে যারাই আগে বেরোবে প্যান্ডেল থেকে একটুখানি বেরিয়ে গিয়ে যেন তারা দাঁড়ায় অন্য সবাইকার জন্য, যেই হোক আমরাই যাই বা অন্য আরও দুজন করে, মানে 3টে গ্রুপ হয়েছিল 2জনের। তো সবাই আমরা ওরকম করেই ঘুরেছি, প্রতিটা প্যান্ডেল আলাদা আলাদা করে দেখা। বলতে গেলে আমাদের কোনো মণ্ডপই হয়তো বাকি ছিল না, কারণ আমরা মানকুণ্ডুতে নেমে মানকুণ্ডু থেকে চন্দননগর পর্যন্ত প্রায় কিন্তু 7 কিলোমিটার। তো এই 7 কিলোমিটার যে কী করে আমরা সারা রাতে হেঁটে পার করে ফেলেছি আর প্রতিটা মণ্ডপ দেখেছি, সেটা আমরা নিজেরাও জানি না। তো মণ্ডপগুলো দেখো, আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। হয়তো অনেকেই মণ্ডপগুলো দেখে এসছো, হয়তো আরও ভালোভাবে বা দিনের বেলায়, তাও আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। মণ্ডপগুলো তো খুবই সুন্দর ছিল। যতগুলো ওখান থেকে মানে মানকুণ্ডু থেকে চন্দননগরে যতগুলো প্যান্ডেল হয় আমরা কিন্তু সব দেখেছি। ফটকগোড়া থেকে শুরু করে তোমার হেলা পুকুর, তারপরে তোমার রানীমা মানে জ্যোতির্মোড়, মানে যতগুলো ওখানে ফেমাস পুজো হয় সব। তারপরে আদি মায়েরও দর্শন হয়েছে এবার কপালটা হয়তো অনেকটা ভালো ছিল।
আদিমায়েরও দর্শন হয়েছে ওখানে ফার্স্ট টাইম। এর আগে আদিমার দর্শন আমি করতে পারিনি। তারপরে পুরো চন্দননগর জুড়ে যে জগদ্ধাত্রী পুজো হয়, সবাই জানো যে জগদ্ধাত্রী মূর্তি অনেক বড় বড় হয়, কিন্তু ওখানে সবথেকে ছোট যে মূর্তি, বাড়িতে একটা মূর্তি পুজো হয়, সেই মূর্তিটারও দর্শন হয়েছে। সেই মূর্তিটাও মানে অস্বাভাবিক সুন্দর, যেই সুন্দরতা হয়তো শব্দে প্রকাশ করতে আমি পারবো না। আমি এই যে বলতে বলতে রানীমা চলে এসে, দেখো তোমরাও সবাই রানীমাকে দর্শন করে নাও। কত সুন্দর না, মানে মূর্তিগুলোর সামনে থাকলে তখন যেন আর কোনো কিছুই যেন মনে থাকছিল না, কোনো কিছুরই যেন হয়তো হুঁশ থাকছিল না, এরকম আমার তো এরকম লাগছিল। তো যাই হোক, এখানে রানীমাকেই দেখে আমরা বেরিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমি হাঁপিয়ে গেছি, ইনফ্যাক্ট আমার ঘাম হয়ে গেছিলো তখন, কারণ ওখানে এমন ভিড় পড়েছে যেখানে মানে একটুখানিও স্পেস ছিল না। তো রানীমাকে দর্শন করার পরে আমরাই আগে বেরিয়েছিলাম বলে আমরাই দাঁড়িয়েছিলাম ওখানে। তারপরে এক এক জায়গায় আলাদা আলাদা চাওলপট্টির আদিমা, তারপরে তোমার হেলাপুকুর, সব জায়গাকারই কিন্তু আমাদের মূর্তি দেখা হয়ে গিয়েছিল, কোনো জায়গায় বাদ যায়নি। তারপরে বিশেষ করে আমাদের সাথে গেছিলো আমাদের ভাই, মানে যে সমীরের কথা প্রথমেই বললাম, সে সমীর কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভাই হয়। আমরা ছোটোবেলা থেকেই ওকে ভাইফোঁটা দিই, আর আমরা দু বোনই ওকে ভাইফোঁটা দিই। ও আমার থেকে ছোটো, আমার বোনের থেকে বড়। তো ওই যে তারপরে চলে এসেছিলাম এই মূর্তিটায়, কত সুন্দর সুন্দর ভাবছিলাম, মূর্তিগুলোকে দেখেছিলাম আর ভাবছিলাম যে যারা এই মূর্তিগুলো বানায় তাদের হাতের কী আছে যে তারা এত সুন্দর মূর্তি বানাতে পারে। তারপর আবার কোথাও গিয়ে মনটা একটুখানি খারাপ লাগছিলো, এত সুন্দর মূর্তি বানানোর পরে যখন এই মূর্তিগুলোকে বিসর্জন করে দিতে হয় তখন কতটা কষ্ট হয়। যে কদিন পুজো করা হয়, পুজো করার পরে পুজোর সময় সেই মূর্তির সাথে কতটা একটা অ্যাটাচমেন্ট থাকে, তারপরে যখন বিসর্জন দিতে হয় তখন কত কষ্ট হয়। এবার কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি আমাদের পুজোর বিসর্জনের দিন। এখন আমি তোমাদেরকে সাউন্ড ওভার দিচ্ছি বটে, কিন্তু এখন কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এখন কিন্তু আমি গোরখপুরে চলে এসেছি। আমি কত দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ওখানে আমি অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম বলে আমি ভিডিও তোমাদেরকে দিতে পারিনি, একটু লেট হয়ে গেল। সো প্লিজ কেউ কিছু মনে করো না। এই যে এই মূর্তিটার কথা বলছিলাম, যে জগদ্ধাত্রী পুজোর ওখানে সবথেকে ছোটো মূর্তি, দেখছো মূর্তিটা কত সুন্দর। এর সামনে একটা বড় মূর্তিও হয়েছিল, আর বাইরে আমরা বসেছিলাম, আর যেই বাড়ির মানে বারান্দায় আমরা বসেছিলাম সেই বাড়িরই হচ্ছিল ওই ছোটো মূর্তিটা, যেই মূর্তিটা তোমাদেরকে এক্ষুনি দেখালাম। ওই ছোটো মূর্তি, এখানে জগদ্ধাত্রী মূর্তির কিন্তু একটাই বিশেষত্বতা থাকে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম জগদ্ধাত্রী পুজো কিন্তু নবমীর দিনেই হয়। নবমীর দিনেই, ষষ্ঠী থেকে নবমীর পুজো একদিনেই হয়। তো ওখানে ওই ছোটো মূর্তিটা যেহেতু বাড়ির পুজো, তো সেরকম নিয়ম মেনে সেখানে সব মাটি দিয়ে সব লেপা পোছা ছিল, সেখানে পুজো কিন্তু হয়নি, কারণ আমরা গেছিলাম অষ্টমীর দিন। অষ্টমী পার করে নবমীর সকাল থেকে কিন্তু সেই বাড়িতেও পুজো হতো। তো ওই জন্য ওই জায়গাটাও একদম পরিষ্কার সুন্দর করে রাখা হয়েছিল। এইসব মূর্তি টূর্তি দেখে আমরা যখন অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তখন আমরা আসছিলাম চন্দননগর স্ট্যান্ডে। এবার স্ট্যান্ডে যেতে যেতে দেখছিলাম এনারা এখানে এইসবগুলো করছিলেন, ভালো লাগছিলো। আর এগুলো সবসময় আমি এর আগে টিভিতেই দেখেছি, আমি কিন্তু সামনাসামনি কখনো দেখিনি, ওই জন্য আমি আবার একটুখানি ক্লিপ নিয়ে নিলাম। আর আমি ক্লিপ নিয়েছিলাম বলে তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরাও যারা যারা দেখোনি তারা দেখে নিতে পারো, আর যারা দেখেছো তারা আমাকে কমেন্ট করো কিন্তু, যে তোমরা কোথায় দেখেছো আর এটা দেখতে কেমন লেগেছে। আমার কিন্তু খুবই ভালো লাগছিলো, চাইলে আমি মানে ইচ্ছা ছিল আরও খানিকক্ষণ দাঁড়ানোর, বাট আমরা দাঁড়াইনি। তারপরে আমার মোজাটা একটু লুজ হয়ে যাচ্ছিলো বলে আমাকে আমার বাচ্চা আবার মোজাটাকে ঠিকঠাক করে পরিয়ে দিচ্ছিলো। তো ওইখানে ওই ক্লিপটাও আমি নিচ্ছিলাম যে মায়ের অবর্তমানে ও কিন্তু আমার মায়ের যাবতীয় কাজগুলো ও কিন্তু পূর্ণ করে। এটাই তো দুই বোন হওয়ার, এটাই তো সবথেকে বড় পাওয়া, ভগবানের দেওয়ার সবথেকে বড় সবথেকে ভালো গিফট হচ্ছে আমাকে আমার বোনকে দেওয়া। ভগবানের বলতে পারো, আবার বাবা মারও বলতে পারো, কারণ ওর থেকে ভালো গিফট কিন্তু আমার কাছে আর দুনিয়ার কিছু হয় না, যেটা বাবা মা আর ভগবান আমাকে দিয়েছে। তো ওই যে আমরা বসে বসে এখানেই এসে খানিকক্ষণ বসেছিলাম, এই 10-15 মিনিট হবে হয়তো, খুব কষ্ট করে। তো সবাই এই যে দুজন খুবই ক্লান্ত হয়ে পড়েছিল,
তো এদেরকে ওখানে বসতে দিয়ে আমরাও এক এক জায়গায় বসেছিলাম। এখানে সবাই আমাদের মতো আরও সবাই ছিল যারা বসে রেস্ট নিচ্ছিল। কিছু কিছু মানুষ আবার গেম টেমও খেলছিল। তো ওই সবগুলোই আমরা দেখছিলাম যে গেম খেলার হবে তো বাড়িতে বসে খেলবে জানা, কিন্তু তারা ঠাকুর দেখতেই এসেছিলো, এখানে বসে তারা রেস্ট নিচ্ছিল। আর আমরাও বসে রেস্ট নিচ্ছিলাম, আর আমরাও এইসবই দেখছিলাম যে কারা কী করছে। বসার জায়গা তো নাই বললেই চলে। তখন আমরা আবার ছবিও তুলছিলাম। ওখান থেকে বেরিয়ে এসেছিলাম এই মাছের প্যান্ডেলটাই, উপর থেকে যেগুলো ঝুলছে না সেগুলো কিন্তু ওই ঝিনুক দিয়ে মাছ মতন বানানো। দেখো বড়বাজারে এই প্যান্ডেলটা হয়েছিল। খুব সুন্দর প্যান্ডেলগুলো দেখতে এত সুন্দর, যখন সামনে থেকে দেখছিলাম তখন যেন মনে হচ্ছিলো স্বপ্ন। এত সুন্দরও মানুষ কী করে বানাতে পারে, কীভাবে ভাবলে এত সুন্দর চিন্তাভাবনা মানুষের মাথায় আসতে পারে, আমার একদম মাথার উপর দিয়ে যাচ্ছিল। আসলে আমরা তো সাধারণ মানুষ, যারা এইসব কাজ করে তারা একদমই সাধারণ নয়। তারা মানসিকতার দিক থেকে মানে চিন্তাভাবনার দিক থেকে অনেক এগিয়ে বলেই তারা এইসবগুলো করতে পারেন। তাদের সত্যিই ভাবনা চিন্তা অনেক আলাদা, অনেক স্পেশাল। যারা এইসব প্যান্ডেল করেন বা যারা এইসব মূর্তি বানান, যারা এইসব ডেকোরেশন করেন, তারা সত্যিই তাদের ভগবানের কোনো না কোনো কৃপা তাদের উপর আছে বলে তারা এত সুন্দর কিছু তৈরি করতে পারে, যেটা থেকে অন্য মানুষের মন ভালো হয়ে যায়। কারণ সবাই তো আর সবাইকার মন ভালো করতে পারেন না, কিন্তু তারা তাদের শিল্পের দ্বারা মানুষের মন ভালো করেন। সত্যি তাদের মানে অনেক অনেক অবদান। তো যাই হোক, এই সবগুলো দেখতে দেখতে আবার আমরা এসেছিলাম এই মূর্তিটা দেখতে। দেখো সবই তো এরকম বড় বড় মূর্তি। এবার আমরা এসেছিলাম মোস্ট প্রবাবলি এটা আদিমা, হ্যাঁ চাউলপট্টির আদিমার মূর্তি। এটা হচ্ছে কিন্তু পুরোটাই কিন্তু মায়ের দালান। পুরো দালানটাকে এইভাবে সাজানো। এর আগে আমি তো কখনো আসিনি, আর এইবারই আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। তো সমীর ছিল বলেই আমাদের দেখাটা হয়েছে, কারণ আমরা দেখো অতটা এসেছি, ঠাকুর দেখেছি, বাট অতটা আমাদের কিন্তু জানা ছিল না। আমার বা বাচ্চির কারোরই জানা ছিল না। তো ও ছিল বলে ও সব ঠাকুরগুলোকে, দেখো চাউলপট্টির আদিমা, জয় মা। তো এই মায়ের মূর্তি দেখে তারপরে আমার তো খুবই ভালো লাগছিল যে এত বছরে প্রথম তেঁতুলতলার মাকে যদিও আমার দেখা হয়নি বটে, তেঁতুলতলার মাকে তো আমি দেখেছি। তেঁতুলতলা মায়ের সামনে গিয়ে মাকে দেখেছি, মায়ের পুজো দিয়েছি। তেঁতুলতলা মাকে দেখতে পাইনি বলে মনটা কোথাও একটুখানি খারাপ, কোথাও একটা অসম্পূর্ণতা আছে। বাট এই আদিমাকে দেখে কিন্তু মনটা অনেক শান্ত হয়েছিল, অনেক ভালো লাগছিলো। কী সুন্দর মূর্তি, মায়ের যে কী অপরূপ মাকে দেখতে লাগে, সেটা যারা সামনে থেকে দেখে তারাই হয়তো বুঝতে পারে। হয়তো ফোনেতে তো অতটা প্রকাশ করা যায় না, বা ফোনেতে অতটা আসেও না স্পষ্ট, বাট যখন সামনে থেকে দু চোখ ভরে মাকে দেখা যায় তখন কিন্তু মানুষের মনে হয় সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। এটাই তো হচ্ছে মা জিনিসটাই এমন হয়তো যে যার সামনে ছেলে মেয়েদের কষ্টটা কষ্ট বলে মনে হয় না, মায়ের কাছে গিয়ে সব কষ্টের মনে হয় অবসান ঘটে। তো আমাদের ক্ষেত্রেও তাই হচ্ছিল, সবাই দেখছিলাম। এই দেখো এখানে আমার আবার রাধা মাধবেরও দর্শন হয়ে গেল, একদম ওপরেই ছিল রাধা মাধব। তাদের দর্শন পেয়ে আমি তো খুব খুশি, কারণ স্বাভাবিক রাধা মাধবকে দেখতে পেলে কোন মানুষ মানে খুশি হয় না। তো এখানে এই মূর্তিটা দেখতে গিয়ে আমি মূর্তি তো দেখতে গেছিলাম বটে, কিন্তু উপরে রাধা মাধবকে দেখে আমি তো অর্ধেক খুশি তো এখানেই হলাম। তো এখানে অনেক মেয়েরাও ডান্স করছিল। এখানেও মায়ের মূর্তি খুব সুন্দর, একদম অল্প অল্প জায়গায় প্যান্ডেলগুলো হয়েছিল বটে, কিন্তু কোথা থেকে যে কী হয়েছে, কিন্তু পাশে বাড়ির গেটগুলো খোলা মতো ছিল, একদম জায়গা কিন্তু খুবই কম। কনজেস্টেড প্লেসেও যে এরকমভাবে ডেকোরেশন হয়ে মূর্তি হতে পারে, সেটা যারা না দেখবে তারা হয়তো বিশ্বাসই করতে পারবে না, হয়তো অন্য কাউকে শব্দে প্রকাশও করা যেতে পারবে না যে এখানেও এরকম মূর্তি হতে পারে। তো যাই হোক, এই সবগুলো দেখে দেখো দুজন করে যাচ্ছিল, একজন আসার আর যাওয়ার জন্য, কিন্তু তারপরেও ভেতরে গিয়ে ওরকম প্রকাণ্ড বিশাল এক মূর্তি। 43 বছর হয়েছে এই মূর্তি পুজো হচ্ছে। এক একটা জায়গায় মায়ের সাজ কি অপরূপ, কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এবারে আমার মনটা একটু খারাপ ছিল, কারণ আমার একটা বন্ধু যে চলে গেছিলো, আমি আগের ব্লগে হয়তো বলেছিলাম, তো তার জন্য মনটা খারাপ করছিল, কারণ সেও জগদ্ধাত্রী পুজো করে তাদের ওখানে শ্যামনগরে। তো সে তো এবার তখন ছিল না, সে জাম্বিয়া
বলে একটা জায়গা আছে, সেখানে ছিল। তো ওই জন্য মনটা আমার খারাপ করছিল যে ও থাকলে ওদেরও ওখানে অনেক পুজোর জাঁকজমক হয়, তো এবার বেচারা নেই। ওর কথা আমি তখন কিন্তু আমার মাথায় ঘুরছিল, কিন্তু যাই হোক, মা যা চায় তাই হয়। পুজোর পরে কিন্তু ও আবার চলে এসছে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে বলতে গেলে মানে ও বাড়িতেই চলে এসেছে। ওখানে একটুখানি কাজের একটুখানি সমস্যা হচ্ছিল, মানে ওর থাকার পক্ষে হয়তো জায়গাটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, সেই জন্যই ও ওখান থেকে চলে এসেছে। বলেছে না, আমি করবো না। তো ভালোই হয়েছে, ও বাড়ির ছেলে বাড়ি ফিরে এসছে, এর থেকে আবার ভালো কী হয়। সব সময় তো জব দেখলে হয় না, বা টাকা পয়সাটা দেখলেও হয় না। তো যাই হোক, এখন যখন ভিডিওগুলো করছিলাম আমি মেনলি এইগুলো মাথায় চলছিলো যে ও নেই, ও দেখলে ভালো হতো। কারণ ও যখনই মূর্তি দেখতো ও কিন্তু আমাকে ছবিগুলো পাঠাতো যে দেখ এখানে এখানে এই পুজো হয়েছে। কারণ ও তো মায়ের পুজো করে, তো ওই জন্য ও রানীমা, তারপরে তেঁতুলতলার মায়ের কাছে যেখানেই ও যায়, যে মূর্তিগুলোই ও দেখতে পারে, ও কিন্তু আমাকে সব ঠাকুর, ও যা যা ঠাকুর দর্শন করে ও আমাকে সব ঠাকুরের ছবি পাঠায় যে দেখ তুইও দেখ, আমি দেখছি এখানে, তুই দেখবি না, তুই অত দূরে রয়েছিস। ও ও আমাকে পাঠায়। তো তখন আমার কোথাও না কোথাও মাথায় চলছিল যে ও থাকলে ও দেখতে পেত। তো যাই হোক, তারপরে তো চলেই এসছে। আমার বোন যদিও ওকে ছবি পাঠিয়ে দিয়েছিল যে দেখো দাদা, এই দেখো এই ঠাকুরগুলো আমি দেখেছি আমরা, ওই জন্য ওকে পাঠিয়ে দিয়েছিল। তো তারপরে এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে আরও সব প্যান্ডেলগুলো দেখছি। দেখো কোন প্যান্ডেলটাকে সুন্দর বলবো আর কোনটাকে না সুন্দর বলবো। এখানে মাকে সাজানো হয়েছে, দেখো মায়ের পায়ে কত সুন্দর ময়ূরের একটা আংটি পরানো হয়েছে, কি সুন্দর। মা যত সুন্দর, মায়ের সজ্জা যেন আরও মানে তেমনই সুন্দর। আরও সুন্দর তো বলা চলে না, মায়ের থেকে সুন্দর কিছুই হয় না। তো এখানে মাকে সাজানো হয়েছিলো। আমি এই ক্লিপিংগুলো নিয়েছিলাম আমার শাশুড়ি মা যিনি আছেন, তিনি তো এখানে উনি দেখেননি, ওই জন্য তার জন্য এইসব ক্লিপগুলো একটুখানি করে বেশি নিয়ে রেখেছিলাম। কারণ তিনি বলেছিল মৌ তুমি যদি দেখো তাহলে আমার জন্য ক্লিপ এনো, আমি দেখবো। আমি বলেছিলাম যে ঠিক আছে। তো সেখান থেকে তারপরে আমরা ওই মূর্তিটা দেখে এবার আমরা চলে এসেছিলাম কিন্তু হেলাপুকুরের প্যান্ডেল দেখো অস্বাভাবিক সুন্দর। আমি বলছিলাম এখানে আমার এই গাছটা খুব পছন্দ হয়েছে, আমাকে গাছটাকেও তুলে দাও না, আমি নিয়ে যাব। আমার গাছটা খুব পছন্দ। যারা হেলাপুকুরের মায়ের মূর্তি দেখো কি সুন্দর, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। এই যে এখানে আবার একটা ষাঁড় মতো বানানো রয়েছে, সেটা কিন্তু আবার পিতলের। ওখানে ওই মূর্তিগুলোও পিতলের। দেখো মায়ের মুখ মনে হচ্ছে যেন এক্ষুনি কথা বলবে, কত সুন্দর মূর্তি মায়ের। শুধু সাজসজ্জাতেই কিন্তু সৌন্দর্য হয় না, মায়ের মুখশ্রী দেখলেই মানুষের মানে দুঃখ কষ্ট দূর হবে। এরকম জগৎকে যে ধারণ করে রয়েছেন তিনিই তো জগদ্ধাত্রী। তো সেই জগদ্ধাত্রী কত সুন্দর, তার কত একটা মায়া স্নিগ্ধ তার মুখমণ্ডলী। দেখো তোমরাও দেখলে বুঝতে পারবে, অনেকেই হয়তো সামনে থেকে দেখেছো, আমিও দেখেছি বলে আমিও ক্লিপিংগুলো নিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে জানো তো, কিন্তু কেউ স্কিপ করো না, দেখো। মোটামুটি যারা দেখোনি জগদ্ধাত্রী পুজো তারা কিন্তু মোটামুটি দেখতে পেয়ে যাবে যে আমরা কোথায় কোথায় গেছিলাম। আমরা গেছিলাম বলে না, দেখো এখানে কিন্তু আমরা খুব একটা জায়গায় নেই, এখানে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ঠাকুরের মূর্তি বা প্যান্ডেল নিয়েই ভিডিওগুলো আছে। তো সেগুলো দেখলে আশা করি তোমাদেরও ভালো লাগবে। তারপরে আমরা ওইখানে মাকে দেখে তারপরে এসেছিলাম যে বিদ্যালঙ্কার এখানে দেখতে, এখানে মায়ের দর্শন করতে। এখানটায় আসতে গিয়ে মানে এই হেলাপুকুরে আসতে গিয়ে আমাদের অনেকটা এক্সট্রা ঘুরতে হয়েছে। যদি অন্য একটা মানে শর্ট রাস্তা ছিল, সেই রাস্তাটা যদি খুলে রাখতো না তাহলে আমাদের এতটা সমস্যা হতো না জানো তো। কিন্তু সেই রাস্তাটা ওরা না বন্ধ করে দিয়েছিলেন, অনেকটা ঘুরিয়ে আমাদের হেলাপুকুরে আসতে হয়েছিল, সেই জন্য আমাদের অনেক সমস্যা হয়েছিল। তো ওখান থেকে বিদ্যালঙ্কার দেখে তারপরে আমরা এই মণ্ডপের এখানটায় এসেছিলাম। মণ্ডপটা মানে অন্যান্য মণ্ডপের তুলনায় হয়তো অতটা বড় ছিল না, কিন্তু পাশাপাশি জায়গাটা অনেকটাই ছিল। একদম বাইরে থেকেই মায়ের মূর্তিটা দেখাও যাচ্ছিল। আর এখানকার মূর্তিগুলো তো অনেক লম্বা লম্বা হয়, ওই জন্য ভেতরে ঢুকেই বেশিরভাগ দেখতে হয়। কিন্তু কিছু কিছু প্যান্ডেলের এটাই থাকে যে কিছু কিছু প্যান্ডেল কিন্তু বাইরে থেকেও মায়ের মুখমণ্ডলী কিন্তু দেখা যায়। তো ওগুলোকে দেখে এবার আমরা কিন্তু যথাসম্ভব আমরা এবার মানে যতটা ঘোরা হয়ে গেছে, এবার ফেরার পথে যে ঠাকুরগুলো দেখার হবে সে ঠাকুরগুলো এবার এখানের এই লাইটিংগুলো দেখছিলাম। দূর থেকে দেখতে লাইটিংগুলো খুব ভালো লাগছিল, কিন্তু দেখো এখন এমন অবস্থা, এই যে পুজো হচ্ছে না হচ্ছে, লাইটিং আবার পাশে তোলা হচ্ছে। এবার আমরা চলে এসেছি দেখো ফটক ঘোড়ায় মায়ের দালানে একবারে আমরা এসেছিলাম, মানে
ফটকগড়ার মূর্তি দেখবো বলে। তো মায়ের এখানে ডেকোরেশন কত সুন্দর, কত সুন্দরভাবে মন্দিরটাকে তৈরি করা। দেখো একদম ছোট্ট মানুষের মতন মায়ের মুখ, কোনো রুদ্র মুখ নয়, কত সুন্দর। মানে হয় না একটা বাচ্চা মানুষের যেমন ফেস হয়, ফটকগড়া মায়ের মুখমণ্ডলী কিন্তু ওরকম, মানে একদম ছোট্ট বাচ্চার মতন। দেখো এখানে যে এই সাজ দিয়েছে শোলার সাজ, সেই শোলার সাজে কত সুন্দর কাজ করা, কত কত মানে একদম নিখুঁতভাবে তারা কাজ করেছে, তবে গিয়ে মায়ের মূর্তিতে এত সুন্দর লাগছে সেগুলো। তারপরে এই যে আমাদের সব ঠাকুর বাকুর দেখা হয়ে গেছে, ঠাকুর দেখে এবার আমরা স্টেশনের কাছেই এসে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, কারণ তখন আমরা ট্রেন ধরতে পারতাম না, ট্রেনে অনেক ভিড় পড়তো, ওই জন্য আমরা একটু আগে এসেই বসেছিলাম, একটুখানি লেট হোক, তারপরে 2-3টে ট্রেন চলে যাক, তারপরে আমরা গিয়ে ট্রেন ধরবো। এই যে এটা হচ্ছে গিয়ে তোমার খলিশানির মা, সেটা ওই ট্রেনের মানে প্ল্যাটফর্মের গায়েই হয় পুজোটা। তো এটা আমরা একদম স্টেশনে উঠবার আগেই এই মায়ের এই মূর্তিটাকে দেখে দর্শন করে তারপর আমরা প্ল্যাটফর্মে উঠেছিলাম, কারণ তখনও এতটা ভিড়, বাপরে বাপ, যেন তেন প্রকারে আমরা আসতে পেরেছি। কিন্তু এখন কিন্তু প্রায় 6টা 8, তখন আমি এখানে এসেছি। আসার পরে আমি স্টেশনের অবস্থা দেখে আমি তো ভাবছি হে ভগবান, আমরা যাব কী করে? ওই পাশে দেখো এনারা সব যাবেন ওই কলকাতা মানে হাওড়ার দিকে, আর আমরা যাব, এনারা যাবে ডাউনে, আমরা যাব আপে। আমাদের এই পাশটা একটুখানি খালি ছিল, কিন্তু ডাউনের বুঝতে পারছো যে ট্রেন আসবে, সেই ট্রেনটার কী হাল হবে। তো সেই দেখছিলাম আর ভাবছিলাম, আর এখানে পুলিশগুলো কীভাবে, পুলিশগুলোকে মানতে হবে, তারা অনেক ম্যানেজ, তারা খুব ভালো করেছেন, খুব ভালোভাবে তারা একদম সামনে সামনে দাঁড়িয়ে, কারণ তারা তো উপচে এগিয়ে আসছে সেই জন্য। তো যাই হোক, এই সব কিছু করে, এই সব কিছু দেখা টাকা হয়ে যাওয়ার পরে আমরা ক্লিপ নেওয়া হয়ে গেছে, নিয়ে তারপরে কিন্তু আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তার পরক্ষণেই ট্রেন ছিল, ট্রেন আসতে বেশি লেট করেনি, ট্রেন আসতেই আমরা আবার তখন কিন্তু বাঁশবেড়িয়া চলে এসেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে। আর দেখো আমি আসার পরে আমার পায়ের কী হাল, এরকম ফুলে, এরকম একদম মানে একদম গাছের গুঁড়ি মতন হয়ে গেছে, পায়েতে যেন কোনো জোর পাচ্ছিলাম না। যাই হোক, সবাই খুব ভালো থেকো, ভালো।